বাংলাদেশে বা পৃথিবীতে এমন কি কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান বা ব্যাংক আছে যারা মুনাফা করে না, যারা ব্যাংকের ইন্টারেস্ট দেয় না? ব্যাংকিংটা কি? আপনাদেরকে আমি ব্যাংকিং শেখাবো না, কিন্তু ব্যাংকিং এ মুনাফা থাকবে, যেটাকে আমরা বলি ইন্টারেস্ট। এখন যে লোকজনদেরকে, আরো একটা কথা আমি টেনে আনছি, বাংলাদেশের একজন ইসলামিক বক্তা আছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, উনিও কথায় কথায় ডক্টর ইউনূস সম্পর্কে বলে যে উনি সুদের নির্মাতা। আচ্ছা, যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি, যারা বলেন যে ইউনূস সুদখোর, তাদের কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা যা বলেন, কারণ আপনারা লেখাপড়া জানেন না, আপনারা বালিশের তলে পয়সা রাখেন। আপনার এই কথাটা আপনাদের জন্য না, আমার কথা। যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনাদের কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? চেকিং, সেভিংস, মানি মার্কেট অথবা ফিক্সড ডিপোজিট আছে আপনাদের? এই অ্যাকাউন্টগুলো যাদের আছে, প্রত্যেকটা মানুষ আপনারা ইন্টারেস্ট খাইতেছেন। আপনারা যদি ইন্টারেস্ট খান, আপনারা যদি সুদখোর না হন, আপনারা ডক্টর ইউনূসকে সুদখোর বলেন? আরো একটা কথা, ডক্টর ইউনূস যেসব লোকজনদেরকে লোন দিয়েছে উইদাউট কোলাটেরাল, কোনো কিছু বন্ধক ছাড়া, কোন ব্যাংক বা সরকার বা সামাজিক প্রতিষ্ঠান তাদের উপরে পয়সা দিয়ে স্বাবলম্বী বানানোর জন্য 2 টাকা লোন দিত না, কারণ ওই লোকজনদের কোনো ক্রেডেনশিয়াল ছিল না। অর্থাৎ কি করেছে জানেন? সামাজিক বিবর্তনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস একটা প্রক্রিয়া তৈরি করেছে, যেই প্রক্রিয়ায় প্রত্যেকটা গরিব মানুষ, ডিসএনফ্রাঞ্চাইজড লোকজন, যাদের কোনো কর্পোরেট আইডেন্টিটি নাই, ডক্টর ইউনূস মনে করেছে এদেরকে আল গিভ দেম এ কর্পোরেট আইডেন্টিটি, তাদেরকে লোন দিয়েছে। ওটাকে আপনারা এখন বলছেন সুদখোর। এখন হাসিনা ডক্টর ইউনূসকে বলছে সুদখোর। ডক্টর ইউনূসের সুদের সংজ্ঞা আমি এইমাত্র দিলাম, কিন্তু হাসিনা কি? সে একটা চোর, তার ছেলে চোর, তার মা চোর, তার নাতি চোর, তার ভাই চোর, তার ভাই ব্যাংক ডাকাত, তার ছেলে, মেয়ে, নাতি, নাতনি, এরা কেউ গে, এরা কেউ লেসবিয়ান, এরা কেউ সমকামী, এরা কেউ খ্রিস্টান, এরা কেউ ইহুদি, এরা কেউ হিন্দু, এরা কেউ বৌদ্ধ। এবং পরিশেষে সে একজন গুমকারী, অপহরণকারী, সে একজন ডাকাত, সে একজন খুনি, সে একজন ধর্ষণের নির্দেশদাত্রী, যার পাছায় এত কালিমা, সে ডক্টর ইউনূসকে কথায় কথায় বলে সুদখোর। আপনাদেরকে দর্শকবৃন্দ একটা কথা বলি, আমাকে গালি দেয়া হয় যে কথায় কথায় আমি হাসিনা শেখকে ভারতীয় ... একটা গালি দিতাম, এবং আমি বলতাম সে ভারতীয় ... এবং হাসিনার নামের শেষে ওই যে এক ঢাকা 17 আসনের এক বৃদ্ধা খালা ওনাকে বলেছে হাসিনা মাগি, আমি এই কথাটা বলে অনেক অফেন্সিভলি নিতেন। ও জেকব মিল্টন জঘন্য শব্দ উচ্চারণ করে। এখন যারা আমার এই গালির সমালোচনা করেছেন, আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, এই হাসিনা এবং আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের কর্মচারীদেরকে জীবনেও বলেন না আপনি আওয়ামী লীগের নেতা এবং কর্মী, এটা বলেন না, আপনারা কর্মচারী। শেখ পরিবারের, নারায়ণ চন্দ্র পালের বংশধর মুজিব শেখের ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগ এন্টারপ্রাইজের কর্মচারী আপনারা। কেউ আপনারা খুনি, কেউ আপনারা গুমকারী, কেউ আপনারা চাঁদাবাজ, কেউ আপনারা ডাকাত, কেউ আপনারা ধর্ষক, আপনারা সবাই এ ধরনের। তো আপনারা যদি এ ধরনের হন, তো আপনারা তো কারা এটা জানেন, আপনাদের ভিতরে অস্তিত্ব এটা। তো এখন হাসিনা শেখ আজকে বাংলাদেশে ফোন করে একজন ওসির পরিচয় জানতে চায়, ডক্টর ইউনূসকে সুদখোর বলে, এবং বাংলাদেশে অবস্থানকারী লোকজনরা হাসিনার সাথে কথা বলার জন্য আপা আপা করে জান ফাটায়।
আপনাদেরকে কি আমি মানুষের মধ্যে ফেলবো? আল্লাহ আপনাদেরকে মানুষ ভাবে করেই তৈরি করেছে, মানুষের মতোই আপনারা দেখতে, কিন্তু আমি কি আপনাদের ভিতরে আমি কি কোনো অস্তিত্ব, আপনাদের বিবেক, আপনাদের আত্মসম্মান বোধ, আপনাদের চরিত্র, আপনাদের নীতি, আপনাদের দেশপ্রেম, এর কোনো কিছুই কি আপনাদের মধ্যে অবশিষ্ট আছে? আজকে যারা আওয়ামী লীগের নাম করে রাস্তাঘাটে দাঁড়িয়ে স্লোগান তৈরি করেন, সুদখোর স্লোগান দেন এবং বলেন এই তো হাসির আপা চলে আসতেছে, আপনারা আপনাদেরকে আপনাদের জন্ম সম্পর্কে আমার একটা ব্যাখ্যা আছে। আপনার মা কোন একটা বনে জঙ্গলে হারায় গেছে, ওই জঙ্গলে কতগুলো হায়না ছাড়া আর কিছু ছিল না। আপনার মাকে ওই প্রত্যেকটা, আরেকটা কথা, হায়নার চরিত্র অ্যানথ্রোপোলজিস্টরা বলছে প্রত্যেকটা পশুর ভিতরে একটা তাদের আইডিয়ালস রয়েছে, কিন্তু একটা মাত্র পশু যাদের কোনো আইডিয়ালস নাই, সেটা হচ্ছে হায়না। তো আপনার মা তো ধরেন 16 থেকে 18 বছরের এক মহিলা, তাকে কোনো একটা জঙ্গলে নিয়ে ফালাই দিয়ে আসছে, ওই জঙ্গলে হায়না ছাড়া আর কেউ নাই। আপনার মা কি করেছে জানেন? ওই হায়না আপনার মাকে 3 মাস 4 মাস 6 মাস ধর্ষণ করছে, তারপরে আপনার মা গর্ভবতী হয়েছে। গর্ভবতী হওয়ার পরে 9 মাস আপনাকে পেটে রাখছে, তারপরে 9 মাস পরে আপনার জন্ম হয়েছে। জন্ম হওয়ার পরে আপনার নাম হয়েছে আসাদুজ্জামান খান কামাল। তারপরে আপনার জন্ম হয়েছে, তারপরে আপনার নাম হয়েছে লেখক ভট্টাচার্য। তারপরে আপনার জন্ম হয়েছে, নাম হয়েছে আপনার শ্যামল দত্ত। তারপরে আপনার জন্ম হয়েছে, তার নাম হয়েছে দীপুমণি। তো আপনি বুঝেছেন? তারপরে জন্ম হয়েছে, নাম হয়েছে আরাফাত। তারপরে নাম হয়েছে, তার নাম হয়েছে শামীম ওসমান। তারপরে আপনার নাম হয়েছে, তার নাম হয়েছে বিপ্লব কুমার সরকার। বুঝেছেন? তারপরে জন্ম হয়েছে আপনার, তার নাম বেনজির। তো এখন আপনারা চিন্তা করে দেখেন আপনার বাবা কে? তাইলে আপনার বাবা হয়েছে ওই পশু, জঙ্গলের পশু হায়না। অ্যানথ্রোপোলজিস্টরা বলছে এই একটা মাত্র পশু যার কোনো আইডিয়ালস নাই, তার আইডিয়ালস খালি একটা, কি জানেন? এই হায়নারা দল বেঁধে আক্রমণ করে, কিন্তু কেউ যদি একা হইয়া যায়, এদের চাইতে ভীতু আর কোনো প্রাণী নাই। সাকিব, আপনি শুনলে অবাক হবেন, কোন আপনি যদি ডকুমেন্টারি দেখেন, দেখবেন কোন একটা হায়না একা হইয়া কেউ আক্রমণ করে না। কারণ এরা যদি একা হইয়া যায়, এরা অসহায় হইয়া যায়, এরা কোন পশুর সামনে তারা দাঁড়াইতে সাহস পায় না। তো তাদের একটা দল থাকতে হবে, যেভাবে আওয়ামী লীগের দল, যুবলীগের দল, ছাত্রলীগের দল এরা একত্র হয়। কতগুলো হায়নার বাচ্চা, কারণ তাদের মা তো তাদেরকে গর্বে নিয়ে আসছে কোন এক জঙ্গলে। ওদের ভিতরে কোনো আদর্শ নাই, ওদের ভিতরে কোনো নীতিবোধ নাই। ওরা জন্মাইছে আর গু খাইছে, ওই হায়নার গু খাইয়া তারা বড় হয়েছে। অথবা হায়না কোন জায়গায় কিছু একটা কামড়াইয়া পচা মাংস ফলাইয়া রেখা গেছে, পচা মাংস খাইয়া এই হায়নার বাচ্চারা বড় হয়েছে। তো বড় হওয়ার পরে তারা কি হয়েছে, ভবিষ্যতে বলছে তাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে হবে। ওই ব্যবসা প্রতিষ্ঠানের নাম হয়েছে আওয়ামী লীগ লিমিটেড, ওই ব্যবসা প্রতিষ্ঠানের নাম হয়েছে ছাত্রলীগ লিমিটেড, ওই ব্যবসা প্রতিষ্ঠানের নাম হয়েছে যুবলীগ লিমিটেড। এখন আপনারা বসে বসে গোপালগঞ্জে আপনাদের ওসির পিছনে যেতে হবে, ওইখানে যদি আর্মি আফসাররা যায় তাদের পিছনে যেতে হবে। গোপালগঞ্জকে পারেন তো পার্বত্য চট্টগ্রাম বানিয়ে ওখানে আপনারা স্বাধীনতার ডাকও দিয়া বলাইছেন, যেটা গোপালগঞ্জ, এটা টঙ্গিপাড়া। কিন্তু আর্মির লোকজনরা গিয়ে যখন আপনাদেরকে ঝুলিয়ে পিটিয়ে আপনার পাছা লাল বানিয়ে দেয়, তখন আমার জনগণ ডুগডুগি বাজায় আর বলে গোপালগঞ্জের পাছা লাল। তখন আপনারা কান্না শুরু করেন আমাদের পাছা লাল। একটা কথা মনে রেখেন, আপনারা যে ওই পশুর জন্ম, আপনারা কি জানেন ওই হায়নার জন্ম দিছে মানুষের মধ্যে? আপনারা যখন জন্মাইছেন আপনাদের পাছা লাল। ওই যে আফ্রিকার জঙ্গলে এক প্রকার শিম্পাঞ্জি বান্দর শ্রেণীর আছে, অগো পাছা লাল, আপনি গো পাছা লাল। আপনারা মাইর খাই আপনার এই অবস্থায় আসছেন।
তো আপনার কথা প্রশ্নটাকে যদি আমি কনক্লুড করি, আমার কনক্লুশন আগে আমি জানতে চাই, এটার সাথে আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে সজীব ওয়াজেদ জয় যে লবিস্ট নিয়োগ করলো সজীব ওয়াজেদ, আরো একটা কথা আপনাদেরকে বলি। সজীব ওয়াজেদ জয় লবিস্ট নিয়োগ করেছে একটা কারণের জন্য। ওনা এই কুত্তার বাচ্চা, সরি আস্তাগফিরুল্লাহ, আমি ওয়াদা করেছিলাম আমি গালি দেব না। হ্যাঁ দর্শক কিন্তু আমি মাপ চাচ্ছি। আমি সাকিবকে, আমার বোন নীরাকে, টিটুর রহমানকে ওয়াদা করেছিলাম আমি গালি দেব না। সজীব আহমেদ ওয়াজেদ লবিস্ট নিয়োগ করেছে সাকিব, তার যে $7-8 বিলিয়ন আমেরিকা ফ্রিজ করেছে ওটা মুক্ত করার জন্য, তার মাকে ক্ষমতায় আনার জন্য না। আচ্ছা, এই যে যত লবিস্টের কাহিনী শোনায়, আমি একটা যে কথাটা সাকিব, দর্শকবৃন্দ আপনাদের সবার বোঝা উচিত, সেটা কি জানেন? কোন এক জায়গায় লবিস্ট নিয়োগ করে যদি কোন একটা সরকারের পতন করা যাইতো, তাহলে তো আমেরিকার লবি ছাড়া আর কিছু থাকতো না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? কোন লবিস্ট দ্বারা যদি পৃথিবীর একটা সরকারকে ফলায় দেওয়া যাইতো, তাহলে তো আমেরিকাতে শুধু একটা কাজ, ব্যবসায়ী থাকতো, লবিস্ট। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে এই সজীব ওয়াজেদ জয় এখানে যে লবিস্ট বা লোকজনের পিছনে দৌড়াদৌড়ি করছে, হাত পা ধরছে, যেভাবে যা কিছু করছে, সেটা হচ্ছে তার টাকাগুলোকে রিলিজ করানোর জন্য, তার বিকলাঙ্গ অবস্থা থেকে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন তাকে জন্য একটু পাশে